করছি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইগনেশিয়া। ইগনেশিয়ার পুরো নামটা হচ্ছে ইগনেশিয়া অ্যামোরা। হ্যানিম্যান সাহেব এটা প্রুভ করেছিলেন এবং এর যে কমন নামে মানে যেখান থেকে এই জিনিসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওষুধটা, সেটা হচ্ছে ইগনেশিয়াস বিন। এবং যে গ্রুপের মধ্যে এটা অবস্থিত এটা লোগানিয়াসি। তো আমি প্রথমেই একটু অন্যরকম বলি, আমি কিছু পড়াশুনো করেছি একটু অন্যরকম ভাবে। যে হ্যানিম্যান সাহেব দেখা যাচ্ছে যে এই ইগনেশিয়াটা ওনার কনিক ডিজিজের মধ্যে রাখেননি। উনি যখন কনিক ডিজিজের ট্রিটমেন্ট করছিলেন তখন ইগনেশিয়াটাকে রাখেননি। ওনার কনিক ডিজিজের বইতে, যেটা কিনা থিওরিটিক্যাল পার্ট এবং প্র্যাকটিক্যাল পার্ট আছে, সেখানে 48টা মেডিসিন আছে। সেই মেডিসিন গুলো সব সোডিক মেডিসিন এবং সেই জন্য ওখানে থুজা, ওখানে মাকসল এইগুলোর স্থান পায়নি। তো উনি সোডা সাপটা বলে দিয়েছেন যে ইগনেশিয়া একটা শর্ট অ্যাক্টিং মেডিসিন। ইগনেশিয়া খুব একটা ধীর গতি সম্পন্ন এবং খুব বেশি দিন ওর অ্যাকশন থাকে না। তো সেই জন্যই আমি এটাকে আমার পানিক ডিজিজের মধ্যে রাখিনি এবং এর অ্যাকশন মাত্র 9টা দিন। এবং এইটা দিয়ে কোনো কোনো প্রকারে কোনো এপিলেপটিক ফিট বা এরকম যে কনভালশন বা স্প্যাজম গুলোকে পার্মানেন্টলি কিওর করা যাবে না। পরিষ্কার অ্যান্টিসোরিক, সেটা হতে পারে, সেটা নেটামিউ হতে পারে, সালফার হতে পারে, সোডিনাম হতে পারে, সিপিয়া, যাই হোক হবে। কিন্তু উনি ছোটা সাপটা বলেছেন, তাই ইগনেশিয়ার ব্যাপারটা নিয়ে প্রথমেই বলছি যে হ্যানিম্যান সাহেব যখন করেছিলেন তারপরে অনেক বছর চলে গেছে, এটাকে নিয়ে অনেক ক্লিনিক্যাল প্র্যাকটিস হয়েছে, কিন্তু এইটা দেখা গেল যে এটা একটা কমপ্লিট অ্যান্টিসোরিক মেডিসিন। এবং এটা শুধু শর্ট অ্যাক্টিং বলে যে নদী একসাথে থাকে এরকম নয়, এটা অনেক অনেক সাথে সক্ষম, যেখানে ইন্টারকারেন্ট মেডিসিনও লাগেনি। বিভিন্ন গুলো আমাদের তাদের প্র্যাকটিসের ক্ষেত্রে দেখিয়েছেন। তো আমি একটা রিসার্চ পেপার আপনাদের কাছে আমি দিচ্ছি, যেটা বহু কষ্টে আমি বের করেছি এই ব্যাপারটা নিয়ে। যে হ্যানিম্যান সাহেব মোট 99টা মেডিসিন প্রুভ করেছিলেন। এর মধ্যে কনিক ডিজিজের মধ্যে এবং উনার যে মেটেমেডিকা পিউরাতে 67টা মেডিসিন আছে দুটো পেপার মিলে। আর কনিক ডিজিজের থেরাপিউটিক প্র্যাকটিক্যাল পার্টে 48টা মেডিসিন আছে। কিন্তু উনি একটু আস্তে আস্তে বলছি। এর মধ্যে 22টি মেডিসিন এই প্রসঙ্গে বলেছি এই জন্য যে উনি বলেছেন এটা এটা কাজ করতে পারে না সেইভাবে। সেটার পরিপ্রেক্ষিতে বলছে যে ওনার অনেক যেমন উনি ক্রনিক ডিজিজের যে কটা মেডিসিনের মধ্যে অ্যাগারিকাস মুস্কেরিয়াস, এটা এখন বর্তমান কালে বিভিন্ন স্টলাররা তার এক্সপিরিয়েন্স করে রেখেছেন। এটা সোরা এবং সিফিলিস এর মধ্যে বেশি রয়েছে। এমন নিউরোটিকামের মধ্যে সোরা এবং সিফিলিস রয়েছে। অ্যানাকার্ডিয়ামের মধ্যে সোরা এবং সিফিলিস রয়েছে। অ্যান্টিমোডিয়াম গ্লুটামের মধ্যে সোরা এবং সাইকোসিস রয়েছে। আর্সেনিকাম অ্যালবামের মধ্যে সোরা, সিফিলিস এন্ড সাইকোসিস রয়েছে। অরাম মেটালিকামের মধ্যে উনি এটাকে সোরিক মেডিসিন বলেছিলেন, কিন্তু আমরা সবাই জানি অরাম মেটালিকাম একটা অ্যান্টি সিফিলিটিক মেডিসিন, কিন্তু উনি এটাকে সোরিক বলেছিলেন। ক্যালকিরিয়া কার্বের মধ্যে সোরা এবং সাইকোসিস প্রাধান্য রয়েছে। কার্বোএনিমেলিসের মধ্যে সোরা, সিফিলিস, সাইকোসিস রয়েছে, কিন্তু উনি সোরা শুধু। কস্টামের মধ্যে সোরা এবং সাইকোসিস রয়েছে। ডিরেক্টর মধ্যে সোরা, সাইকোসিস মেনলি এবং সিফিলিস রয়েছে। ডালকাবার মধ্যে সোরা এবং সাইকোসিস রয়েছে। গুয়েকামের মধ্যে সোরা এবং সিফিলিস রয়েছে। হেপার সালফারের মধ্যে রয়েছে সোরা মেনলি আর সিফিলিস এন্ড সাইকোসিস রয়েছে, কিন্তু উনি সবগুলোকে সোরা বলেছেন।
এটা বলা হচ্ছে যে আরো 200 বছরে বা আরো অনেক আগে আর কি বিভিন্ন স্টলার গুলো প্র্যাকটিস করে দেখেছেন, যে তাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে বলছেন যে হ্যানিম্যান সাহেব তো শুধু সোডা বলেছেন, এবং কোয়ান্টিটিজের মধ্যে তো যে মেডিসিন গুলো রেখেছেন সেগুলো 48টা মেডিসিন সোডা, কিন্তু এ তো অন্য মাইজন গুলো স্পষ্ট রূপে রয়েছে। তো সেক্ষেত্রে হ্যানিম্যান সাহেবকে ছোট করার জন্য নয়, যে এটা করার জন্য যে আমাদের পড়ার সুবিধার জন্য লাইকোপোডিয়ামের মধ্যে রয়েছে সোরা সিফিলিস সাইকোসিস, মেজিরিয়ামের মধ্যে রয়েছে সোরা সিফিলিস, নেটামিউমের মধ্যে রয়েছে সোরা সিফিলিস সাইকোসিস, নাইট্রিকাম অ্যাসিডামের মধ্যে রয়েছে সোরা সিফিলিস সাইকোসিস, ফসফরাসের মধ্যে রয়েছে মেনলি হচ্ছে সোরা, এছাড়া সিফিলিস এন্ড সাইকোসিস, ফসফরিকাম অ্যাসিডামের মধ্যে রয়েছে সোরা সিফিলিস সাইকোসিস, সার্সেপেইলার মধ্যে রয়েছে সোরা সিফিলিস সাইকোসিস, সিপিআর মধ্যে রয়েছে সোরা সাইকোসিস, সাইলেশিয়ার মধ্যে রয়েছে সোরা মেনলি, এছাড়া সিফিলিস এন্ড সাইকোসিস। তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, ক্রনিক ডিজিজটা আমাদের পড়তে সুবিধা হবে, যেটা শুধু সোরা বলেই আমরা পড়ে বিভ্রান্ত হব, সেই জায়গাটা থেকে আমি নিজের চেষ্টায় এটা করেছি। কোন জায়গাতে বিভিন্ন অথরের বইগুলো দেখে করেছি, তো আপনাদের সেটা শেয়ার করলাম। এবার আমরা আসি, ইগনেশিয়া একটা গ্রেট কন্ট্রাডিক্টরি মেডিসিন, এবং এটা একটা স্ত্রী লোকের রেমেডি মেনলি, কিন্তু তা বলে পুরুষ মানুষের ক্ষেত্রে এটা লাগে। এটাকে স্ত্রী সম্বন্ধীয় নার্স ভূমিকা বলা হয়। তো যেমন নার্স ভূমিকার সাথে ওদের দুটোরই অ্যাক্টিভ প্রিন্সিপাল ঠিক আছে একই, অর্থাৎ একই জাতীয় উদ্ভিদের একই ধরনের ফলের বীজ থেকে তৈরি, এবং সেই বীজটা থেকে হ্যানিম্যান সাহেব নিজেই বলেছেন যে স্টিনিশিয়া নামক বীজ থেকে তৈরি, কিন্তু যখন প্র্যাকটিস করার ক্ষেত্রে নার্স ভূমিকা ইংলিশের সম্পূর্ণ আলাদা, একটা অপরটার আগে পরে কখনো দেওয়া যায় না। কিন্তু এবং নার্স ভূমিকা সিপিআর মধ্যে যে মেন যে তিনটে তফাৎ, যেখানে নাচ ভূমিকার মধ্যে একটা বিলিয়াস টেম্পারমেন্ট, রাগী, একটা ভায়োলেন্স, একটা অন্যকে আক্রমণ করা, এবং তার মধ্যে একটা কৌতুক, অ্যামেটি, যেটা কিনা সাফারের মধ্যে বা শরিক মেডিসিনের মধ্যে বেশি থাকে, সেইগুলো রয়েছে। আর এই তিনটের কোনোটাই ইগনেশিয়ার নর্মাল স্টেজে নেই। একটা স্টেজে আসে, আমি সেটা বলবো আপনাদের মেন্টাল বলতে গিয়ে, যখন কিন্তু এই স্টেজটা আসে, যে স্টেজটা নাচ ভূমিকার মতন কিছুটা আসছে, কিন্তু কোনো প্রকারে নাচ ভূমিকা দেওয়া যাবে না ইগনেশিয়ার আগে পরে। তো এবার আমরা একটু আসি যে আমরা যেটা মেন যে সাবজেক্টটা পড়তে এসেছি, সেটা হচ্ছে আমাদের ইগনেশিয়া। তো ইগনেশিয়া নিয়ে আমরা এখন কথাবার্তাটা বলবো। ইগনেশিয়ার স্পেয়ার অফ অ্যাকশন হচ্ছে মেনলি এন্টার নার্ভাস সিস্টেমের মধ্যে, স্পাইনাল অ্যাক্সিসের মধ্যে, মেডালা অবলাঙ্গাটার মধ্যে, মাইন্ডের মধ্যে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝছেন যে শরীর ফাংশনাল ডিসঅর্ডার যেখানে থাকে সেখানে শরীরকে, এটা যে শরীর, এটা প্রতি পদক্ষেপে তার রেগুলার ব্যবসা থেকে বোঝা যাচ্ছে। এটা হ্যান্ডেল বলছে না, এটা শরীর নয়, এটা সঠিক একটা অ্যাকুট অবস্থা। কোনো এই ওষুধ দিয়ে কখনোই কিন্তু পরবর্তীকালে যথেষ্ট রকম সারা যায়। সেখানে না দিলেও চলে, এমনও আপনারা দেখবেন এরকম যে মানসিক সমস্যা হয়েছে সেটা সারাতে পেরেছে, হয়তো একটা
সেখানে সেকেন্ড গ্রেড হিসাবে। এছাড়া এরা হচ্ছে যে আমি সবসময়ের জন্য বলি, মানুষের মাথা হচ্ছে সব থেকে বিকৃতি জায়গা। কোনো প্রভিং করার ক্ষেত্রে বা ক্লিনিক্যাল সিম্পটম ক্ষেত্রে দেখবেন সবসময় মাথাটা একটু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে মোডালিটির ক্ষেত্রে, সব মেডিসিনের ক্ষেত্রে। বলছে ইগনেশিয়া বলছে যে এদের যেদিকে মাথা যন্ত্রণা, যেদিকে কষ্ট, সেদিকে যদি আলতোভাবে শোয়, তাহলে লাইং মানে লাইং অন সাইড আলতোভাবে শুলে তাদের কিন্তু বলা হয়েছে যে টোটাল ইগনেশিয়ার ক্ষেত্রে আস্তে চাপ দিলে তাদের কষ্ট বেড়ে যায়, জোরে চাপ দিয়ে দিলে তাদের রিলিফ হয়। কিন্তু মাথা যন্ত্রণার ক্ষেত্রে আস্তে ভাবে যদি মাথাটা সেই মাথার দিকে রাখা যায় তাহলেই তার রিলিফ হয়। তাহলে মেন্টালের ক্ষেত্রে, মাথার ক্ষেত্রে এই একটা কন্ট্রোভার্সিয়াল সিম্পটম সবসময় জন্য থাকে এবং সব মেডিসিনের আছে। এমনিতে এটা একটা কি বলবো যে আমরা একে বৈপরীত্য মেডিসিন বলি, আমরা একে বলি যে এর মধ্যে একটা আমরা এটা যেটা যে ভাষাতে ব্যবহার করি সেটা বলে কন্ট্রাডিক্টরি মেডিসিন, বা আমরা এটাকে বলি যে প্যারাডক্সিক্যালনেস সিম্পটম এদের মধ্যে থাকে, এটা এমনিতেই বলি। এবার মডালিটির মধ্যে দেখছি যে বাতাসে এদের কিন্তু ওপেন বাতাসে, খোলা বাতাসে এদের বেড়ে যায়, বাতাসে এদের বেড়ে যায়, এবং এদের কিন্তু হাই ছাড়লে যে এদের কিন্তু বেড়ে যায়, এবং এদের কৃমি থাকলে আরো কষ্টটা বেশি বেড়ে যায়। স্ট্রং ওটারে বেড়ে যায়, কাচে বেড়ে যায়, কফিতে বেড়ে যায়, টোবাকোতে বেড়ে যায়, স্মোকিং এ বেড়ে যায়, অ্যালকোহলে বেড়ে যায়, যে কোনো প্রকার সোডা, বিদেশি মাল বা দেশি মদ আর কি, তাতে বেড়ে যায়। এদের মোশানে বেড়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে মোশানে এদের যে কম হয়, সেটা পার্টিকুলার সিম্পটমের ক্ষেত্রে পরে বলবো। এবং একটু আগেই বললাম যে এরা চাইনার মতন বা আর্সেনিকের মতন আস্তে করে যদি চাপ দেওয়া যায় তাহলে এদের বেড়ে যায়, জোরে চাপ দিলে কমে যায়। এবার আমরা আসি যে এদের রিলিফটা কিসে, মানে এদের রিলিফটা হচ্ছে যে আরেকটা কথা বলি, মানসিক অবস্থা, চাপ, শোক, দুঃখ প্রকাশ করতে পারলে রোগীরা অনেকটা শান্তি পায়। তাতে এরা ফার্স্ট স্টেজে এটা তো প্রকাশ করবে না, এটা হিস্ট্রিক্যাল স্টেজে যখন আসবে তখনও এরা প্রকাশ করছে না। যখন এদের প্যাথোলজি তৈরি হবে, মেন্টাল প্যাথোলজি, যখন এখান থেকে এরা নিজের দেয়ালে পিঠ খেয়ে যাচ্ছে, এবং তখনই ওরা কিন্তু সব রকম জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছে, নিজেকে নিজে কাউন্সিলিং করে তারা বেরিয়ে এসেছে, এই জায়গাটাতে আসে। কিন্তু সব মেডিসিনের এরকম একটা বেরিয়ে আসা, একটা কিছু কিছু ক্ষেত্রে বেরিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে তারা কিন্তু তখন এরকম যে হিস্ট্রিক্যাল কন্ডিশন তারা থেকে থাকে না, এবং তারা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, এবং তারা ভাবে যে ইনসানিটির দিকে চলে যাবে। যেখানে স্টোরিক মাধ্যম খুব বেশি থাকে সেখানে ইনসানিটিতে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। ভাবে মৃত্যু মানে আত্মহত্যা করব, যেখানে সিম্পথেটিক মাধ্যমটা নাকে না, সেখানে আত্মহত্যা করার ভাবলেও আত্মহত্যা করার ভয় থাকে, করতে পারে না। ইনসানিটি হয়ে যাবো ভাবছে, কিন্তু ইনসানিটি হয় না, কারণ সাইকোটিক মাধ্যম ব্যাকগ্রাউন্ডে না থাকলে হবে না। তো এরকম ভাবে ইগনেশও এক সময় তাদের থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা ওরা তৈরি করে কিছু কিছু ক্ষেত্রে। এবার অ্যামিউলেশন মানে কিসে কমছে একটু দেখি। হচ্ছে বিকেলে শয়নের পরে, বিকেলে শয়নের পরে অর্থাৎ দুপুরে ভাত টাত খেতে ঘুমানোর বিকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তাদের একটু আরাম থাকে, জাগ্রত হলে এদের আরাম থাকে। এদের যদি জায়গা পরিবর্তন করে তাহলে আরাম থাকে। এটা হার্ট প্রেশার অ্যাজ ফ্রম চেঞ্জ অফ পজিশন, অর্থাৎ ভাবে শরীরটাকে যদি রাখা হয় যাতে প্রেশার ক্রিয়েট করে পার্টিকুলার ফিজিক্যাল সিম্পটম পড়ে, তাহলে তারা সেই জন্য বলা হয়েছে হার্ট প্রেশার এখন চেঞ্জ অফ পজিশন, এটা সেলিব্রেট। এবং জেনারেল ওয়ার্মবিতে বেড়ে যায়, কমে যায়। অ্যাকচুয়ালি এরা চিনি পেশেন্ট না হার্ট পেশেন্ট বলা মুশকিল, চিনিতে ঝোঁকটা একটু বেশি থাকে, সেই জন্য ওয়ার্মবিতে তাদের চিনি পেশেন্ট, তাহলে ওয়ার্মবিতে রিলিফ পাচ্ছে ইন জেনারেল। তাদের সলোইং করলে, গিললে তাদের অনেক কিছু কমে যায়। কিন্তু এখানে আবার আমরা পরে বলবো এটা পিকুলারিটি গলার ক্ষেত্রে আছে। গলায় কোনো ঘা হয়েছে সেখানে শক্ত জিনিস খেলে তো ব্যথা লাগবেই, কিন্তু গলায় কোনো কিছু হয়েছে শক্ত জিনিস খেলে আর কষ্টটা কমে যাচ্ছে। অ্যাজ এ হোল সলোইং এ এদের কমে যায়। এদের আমি বলছিলাম না মোশনে এদের রিলিভ হয়, ঠিক আছে। ওয়াকিং এর ক্ষেত্রে, রিম্যাটিক ফিভারের ক্ষেত্রে এবং মাথা যন্ত্রণার ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে রিম্যাটিক ফিভার আর মাথা যন্ত্রণার ক্ষেত্রে ওয়াকিং করলে এরা কিন্তু কমে যায়।
যেই ওয়াকিং বন্ধ করে, আমি সেগুলো পরে বলবো, আনকমন পিকুলিয়ার গুলো সিমটম, আনকমন বলবো না, এদের আমরা এদের কন্ট্রাডিকশন সিমটম গুলো, পিকুলিয়ার সিমটম গুলো যখন বলবো তখন বলবো, ডিটেলস বলবো। এরা দেখা যাচ্ছে সফট প্রেসারে, মাথা যন্ত্রণার ক্ষেত্রে একটু আগেই বললাম, খেতে বসলে এদের রোগগুলো সব কমে যায়, ঢেকুর উঠলে এদের রোগগুলো সব কমে যায়, যখন কথা বলে মানে যখন মানসিক শারীরিক, তার মানে ব্যাপারটা হলো জোরে জোরে নিঃশ্বাস, মানে ওই ডিপ সাইং, ইনভলান্টারি ডিপ সাইং এর ব্যাপারটা আসছে আর কি, এতে তাদের অনেক কিছুই কমে যায়। এবং একা থাকলে কমে যায়, একা থাকলে কমে যায়, এটা তো মানসিক সমস্যার জন্য। একা থাকলে কি করে সেটা তো আমরা একটু পরেই বলবো, একা থাকে কি সব চিন্তা করে, সেগুলো একা করে। কিন্তু দেখা যাচ্ছে এই রোগীদের সাধারণত উত্তাপে উপশম এবং ঠান্ডায় বৃদ্ধি, আর পাকস্থলীতে ঠান্ডা জিনিস যায়। জানি যে ফসফরাস একটা চিনি পেশেন্ট, কিন্তু তার খেতে ভালো হতো, কিন্তু ফসফরাসের পেটের দিকে ঠান্ডা খেতে চায়, ঠান্ডা খেতে চায়। এরকম মেডিসিন সব আছে, তাদের আনকমন সিমটম গুলো আমরা ব্যবহার করি, তো ওষুধ এত ভালোভাবে করতে পারি। তাহলে আমরা একটু আসি যে কশনটা কি, ইগনেশিয়ার যে রোগগুলো সৃষ্টি হয়, মানসিক রোগ বা শারীরিক রোগগুলো, মানসিক রোগগুলো শারীরিক রোগে পরিণত হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, তাকে বলা হয় সাইকোসোমাটিক ডিজিজ, মেন্টাল ডিসমেন্ট কনভার্টেড টু ফিজিক্যাল সিম্পটম, এটাই হয়। তো আমরা যে পজিশনটা দেখি একটু কিরকম, যে দেব তার পজিশনটা কি, ব্যাকগ্রাউন্ডে কি খুঁজে পেয়েছি। তার যদি ফ্রাইড থেকে, ওয়ারি থেকে, অর্থাৎ দুঃখ থেকে, ভয় থেকে, রাগ থেকে, শোক থেকে, বাংলা করে বলছি সুবিধা হবে, ডিসঅ্যাপয়েন্টেড, ভালোবাসার ব্যর্থ থেকে, সাধারণ ভয় থেকে, হিংসা থেকে, এবং যৌন আকাঙ্ক্ষা চেপে রাখার জন্য, খারাপ দুঃসংবাদ কিছু শোনার জন্য, ভেকেশন উইথ রিজার্ভ ডিসপ্লেজার, বিরক্তির সঙ্গে কোন চাপা অসন্তোষের জন্য, সাপ্রেসড মেন্টাল সাফারিং ফ্রম সেম, সাপ্রেসড মেন্টাল সাফারিং ফ্রম সেম অ্যান্ড মর্টিফিকেশন, অর্থাৎ কোন সংযম করছে, যেখানে লজ্জার জন্য কিছু বলতে পারছে না সেই সব জায়গা থেকে। আর ফিজিক্যাল পদার্থগুলোর মধ্যে টোবাকো হচ্ছে ফার্স্ট গ্রেড, যে কোনো কষ্ট, এদের কষ্টটা রয়েছে সেটাও টোবাকো হতে পারে, বা রোগগুলোর সৃষ্টি হচ্ছে সেটাও টোবাকো থেকে, কফি থেকে, টি থেকে, অ্যালকোহল থেকে। এবং একটা বিশেষ সিমটম আছে যেটা কনিক রোগের, যেটা কিনা আমরা বারবার বলছি যে ইগনেশিয়া একটা অ্যাকুট রোগ, ইগনেশিয়া একটা অ্যাকুট রোগের চিকিৎসা হয়, হ্যানম্যান সাহেব বলছেন মেটামেডিকা পিউরাতে, কিন্তু এখানে এই সিমটমটা তো তাহলে দেখুন তো, ওল্ড স্পাইনাল ইনজুরি, পজিশন হতে অনেক দিন আগে স্পাইনাল কর্ডে, আমাদের মেরুদণ্ডের ভিতরে যে স্পাইনাল রয়েছে, সেই ওল্ড স্পাইনাল ইনজুরি, অনেক দিন আগে কোনো আঘাত লেগেছে, সেটার জন্য তার একটা পজিশনের মধ্যে পড়ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ফর রিসেন্ট গ্রিপ, আমরা যখন কোন অল্প দিনের গ্রিপটা থাকে, সেখানে সেখানে হতে পারে লস অফ ফ্রেন্ড, কোন বন্ধুর মৃত্যু, কোন সন্তানের মৃত্যু, বাবার মৃত্যু, নিতে পারছে না, কাঁদেনি, দুঃখ বা শোকটাকে বসিয়ে নিয়েছে, কাঁদেনি তখন, কিন্তু এই যে কাঁদেনি, সবাই কাঁদছে, ও কাঁদতে পারছে না, তার জন্যই এই যে শোকটাকে নিজের শরীরে বসিয়ে নিয়েছে, তার জন্য রোগ হচ্ছে। ইগনেশিয়া কভার মেনি অফ দ্য ইফেক্ট অফ গ্রিপ, স্পেশালি রিসেন্ট। এই কথা একটু মাথায় বেশি রাখতে হবে, যে ইগনেশিয়ার দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে যে শোকটা, যে ডিসঅ্যাপয়েন্টেড লাভটা, যে সরনেসটা, যে মর্টিফিকেশনটা, যে জেলাসিটা, এটা অল্প দিন হয়েছে, এইটা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য। কারণ হ্যানিম্যান স্যার যা বলেছেন সেটা তো আমরা সব জায়গায় অমান্য করতে পারবো না। রিসেন্ট কেসগুলোর ক্ষেত্রে বেশি ভালো কাজ করে ইগনেশিয়া, যেটা অনেক হয়ে গেলে আমরা যে নেট্টামিও দেবো একদম ধরা বাঁধা, আমাদের ক্ষেত্রে হ্যানিম্যান সাহেব বলছে না, তোমরা যে নেট ইগনেশিয়া দিয়ে না সারছে তো নেট্টামিও দাও, এই কথাটা কেন তোমরা বলছো? ইগনেশিয়া দেওয়ার পরে না সারলে তোমরা সিপিয়াও দিতে পারো, তোমরা ইগনেশিয়া নেট্টামিও দিতে পারো, তোমরা সালফার দিতে পারো, তোমরা সরিনাম দিতে পারো, কেন এরকম বলছো যে ইগনেশিয়ার পরেই আমরা সব ক্ষেত্রে আমরা নেট্টামিও দেব? সিমটম যেটা আসবে সেটা দেবে। এবারে কনস্টিটিউশনটা কিরকম, এই ওষুধটা বিদেশে প্রুভ করা হয়েছে, সেখানকার ফর্সা মানুষ এই দেশ, কিন্তু এখানে কালো মানুষ, কালো চেহারার মানুষ, কালো চুল, কালো 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 সব, এই কথাটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ম্যাক্সিমাম খুব সুন্দর ফসফরাসের মতন চামড়া, দেখতে সুন্দর, এটা দিয়ে একটু কম যাবেন। তবে কি হ্যাঁ, বারবার বলেছেন হ্যানিম্যান সাহেব, তোমরা ফিজিক্যাল সিমটমস কেন্দ্র বলেছেন, তো ন্যাসও বলেছেন, ফিজিক্যাল সিমটম থেকে মেন্টাল সিমটম থেকে বেশি জোর দাও ইগনেশিয়া প্রুফ করার জন্য। তবে যদি ফিজিক্যাল সিমটম গুলো যদি পেয়ে যাও, তাহলে কেন বা ছাড়বো, তো এক্সট্রা তোমাদের বোনাস মেন্টাল সিমটমটাই বেশি জোর দেবে। এখানে বলা হয় যে ইগনেশিয়া একটা হিস্টেরিয়া মেডিসিন। আসলে ব্যাপারটা কি, একটু হিস্টেরিয়া কথা বলবেন? হিস্টেরিয়া ব্যাপারটা কি? হিস্টেরিয়া মানে হচ্ছে এক্সাইটেড অ্যান্ড আনকন্ট্রোলেবল ইমোশন অর এক্সাইটমেন্ট। বাংলা মানে হচ্ছে যেখানে ইমোশন, রাগ, শোক, দুঃখ, ব্যর্থতা, এইগুলো যখন কোনো একটা মানুষ আর কন্ট্রোলের মধ্যে তার থাকে না, অতিরঞ্জিত করে এবং অতিরিক্ত এক্সাইটমেন্ট তার মধ্যে থেকে পায়, তার নিজের আর কন্ট্রোলের নেই, তার মানে হিস্টেরিয়া। হিস্টেরিয়া মানে হচ্ছে একটা সাইকোলজিক্যাল কন্ডিশন, ডিসঅর্ডার, যেটা যেটা তার মধ্যে যে মানসিক রোগ থেকে শারীরিক রোগে পরিণত হয়েছে, এবং সেখানে পেশেন্ট সবসময় নিজেকে কি করে, আত্মসচেতন করে রাখে এবং সবসময় একটা পলায়নমুখী। ইংলিশিয়া ব্যবহার করলেই দেখবেন যে জানলা দরজা বন্ধ করে কাঁদছে, কুপিয়ে পিয়ে কাঁদছে, নিজেকে সমাজ থেকে পলায়ন করার চেষ্টা করছে। এইসব ব্যাপারগুলো আমি খুব ডিটেলস আপনাদেরকে বিভিন্ন মেডিসিন কম্পেয়ার করার সময় বলবো। এবং সেক্ষেত্রে এই হিস্টেরিয়ার ক্ষেত্রে আরেকটা কথা হলো, কিছু কিছু ব্যাপারে সিলেক্টিভ অ্যামনেশিয়া, অর্থাৎ কিছু কিছু ব্যাপারে মেমোরি লস হয়ে যায়। তাহলে আমরা হিস্টেরিয়া মানে কি বুঝলাম? কিছু কিছু ব্যাপারে তাদের ভুলে যাচ্ছে, তারা নিজেকে খুব সচেতন করে নিয়েছে, তারা নিজেকে পলায়নমুখী করতে সমাজ থেকে, বাড়ি থেকে, গ্রুপ থেকে, এবং তাদের মধ্যে আর কন্ট্রোলে নেই ইমোশনটা, এবং এক্সাজারেশন করে ফেলেছে ইমোশনটা, এবং ইমোশনটা ফিজিক্যাল মেন্টাল সিমটম থেকে ফিজিক্যাল সিমটমের দিকে চলে গেছে। এরকম একটা সিচুয়েশন, তাকেই কিন্তু আমরা হিস্টেরিয়া বলি। তাই ইগনেশিয়া একটা হিস্টেরিয়া। এই হিস্টেরিয়া ব্যাপারটা কি, এটা আপনাদেরকে একটু বললাম। ইগনেশিয়া হচ্ছে পালসেটিলার মতন, এর কনস্টিটিউশন পড়াচ্ছিলাম, এটা হচ্ছে যে এরা একটু মাইল্ড ডিসপোজিশন থাকে পালসেটিলার মতন, কিন্তু এরা থাকে কখন, যখন তারা মনটা খুব ভালো থাকে, তারপরেই খুব দ্রুতই তারা এই ব্যাপারটা চেঞ্জ করে থাকে, এবং যে কোনো কাজ ওরা কোনো বাদ দিয়ে রাখে না, ধীরে ধীরে করে না, এসপার কি ওসপার, সঙ্গে সঙ্গে র্যাপিড এক্সিকিউটিভ করে ফেলে তাদের রোগগুলো ক্ষেত্রে। এবং ইগনেশিয়ার যে টেম্পারামেন্টের ক্ষেত্রে আমরা বলি, এটা একটা নার্ভাস টেম্পারামেন্ট, ভেরি সেন্সিটিভ, ইজিলি এক্সাইটেড, কুইক ইন পারসেপশন এন্ড র্যাপিড ইন এক্সিকিউশন, এটা বললাম। এবং এখানে আমরা আগে বলেছি যে ইগনেশিয়ার এই সাথে নার্স ভূমিকা কোন কোন জায়গাটাতে অমিল নেই, সেটা আমরাই বলেছি। অর্থাৎ কনস্টিটিউশন দেখতে গেলে আমাকে দেখতে হবে কিরকম, কালো চেহারার মানুষ, কালো চুল, কালো চেহারা, রিজিড, কোনো ব্যাপারে খুব রিজিড, খুব দ্রুত কোনো কাজ সম্পন্ন করে ফেলে, এবং খুব মাইল্ড জেন্টিল ডিসপোজিশন থাকে, কিন্তু কুইকলি আবার এটা ট্রান্সফার করে যায়, সেটা র্যাপিডলি এক্সিকিউশন করে, এবং তারা নার্ভাস টেম্পারমেন্ট থাকে তাদের মধ্যে থাকে, এবং খুব সেন্সিটিভ, ইজিলি এক্সাইটেড হয় সামান্য ব্যাপারে, এরকম একটা ক্ষেত্রে ব্যবহার হয়। এবার প্রয়োগ সম্পর্কে, কখন আপনি এটা প্রয়োগ করবেন, হ্যানিম্যান সাহেব এবং ন্যাশ সুন্দরভাবে বলেছেন যে কখনোর জন্য ইগনেশিয়াটা খুব দরকার না হলে রাত্রের দিকে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে প্রয়োগ করা উচিত নয়, কারণ প্রয়োগ করলে এদের রেস্টলেসনেসটা বেড়ে যায়, সারা রাত্রি তাদের ঘুম হবে না, সকালে প্রয়োগ করা উচিত। এবং এখানে রিলেশন উইথ হিট এন্ড কোল্ড ক্ষেত্রে সবচাইতে বৈপুত্র বিপরীত মেডিসিন, তাই এটা ডেফিনেটলি স্ট্যাম্পিং করা যাবে না যেটা চিলি পেশেন্ট না হট পেশেন্ট। তবে এরা কিন্তু নাক্স ভূমিকা, ক্যাপসিকাম, আর্সেনিকের মতন চিলি পেশেন্টের কাজ করে। জেনারেলি এরা কাছে যে চিলি পেশেন্ট এবং কোল্ডে তাদের অ্যাগ্রাভেশন হয়, কিন্তু জ্বরের লাস্ট স্টেজের দিকে এদের কিন্তু এই চিলি ভাবটা থাকে না। এটা আমি আগেই বলেছি, এতক্ষণ ধরে বলেছি প্রথমে ইন্ট্রোডাকশন করার সময়, যেটা সোডা এদের মধ্যে ব্যাকগ্রাউন্ডে থাকে। এরা কি খেতে ভালোবাসে, যে কোনটা মেয়েদের মেডিসিন বলে আমরা প্রকাশ পাই, যেমন আমরা ইগনেশিয়া, যেমন আমরা সিপিয়া, যেমন আমরা পালসেটিলা। তবে কি ব্যবহার হয়?
এরা অধিকাংশ টক খেতে ভালোবাসে, ঝাল খেতে ভালোবাসে, এই দুটো তো কমন থাকে। তাই ইগনেশিয়া এরা টক খেতে ভালোবাসে, রুটি খেতে ভালোবাসে। বিদেশ বলা হয় রাই বলে একটা এরকম গমের মতন পদার্থ আছে, সেই থেকে আমাদের পদার্থ রুটি খেতেই ভালোবাসে। তারা ঠান্ডা খেতে ভালোবাসে, তারা পেঁয়াজ খেতে ভালোবাসে, তারা ফল খেতে ভালোবাসে, তারা মাখন খেতে ভালোবাসে। এবং আনডাইজেস্টেবল ফুড পার্টিকেলস অনেক জিনিসে যেগুলো আনডাইজেস্টেবল ফুড খেতে ভালোবাসে, যেগুলো হজম হয় না, চক, পলি মাটি, কাঁচা চাল, গম, তার আমরা এই যে সাইকুটা, সরিনাম, তারপরে ইগনেশিয়া, অ্যাসিগনাইটি, কত। এদের একটা পিকুলারিটি কি জানেন? ইগনেশিয়ার আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস যেগুলো জিনিস, সেগুলো খেলে তাদের হিক্কা কমে যায়। তাদের এমনিতেই কোনো পদার্থ খেলে, মানে সলিড পদার্থ খেলে হিক্কা কমে যায়, তার মধ্যে আনডাইজেস্টেবল পার্টিকেলস খেলে নাকি আরো বেশি এদের হিক্কা কমে যায়। এবং এরা যে কোনো কিছু কাঁচা কাঁচা খেতে ভালোবাসে, কাঁচা চাল, কাঁচা গম, কাঁচা আলু, কাঁচা সবজি, এগুলো। এবং এদের খেয়ে একদম সহ্য করতে পারে না টোবাকো, তামাক জাতীয় পদার্থ, গরম খাবার, মাংস, অ্যালকোহল, দুধ। এছাড়াও এরা যেগুলো অ্যাভার্সন করে, এড়িয়ে যায়, সেটা হচ্ছে খোলা বাতাস, কাজ, মানসিক এক্সারশন, এগুলো। এবার আমরা আসি ইনটলারেন্স কি। ফার্স্ট গ্রেড সিমটম হচ্ছে টোবাকো। যাই বলুন, রোগ হয়েছে টোবাকো খেলে পারবে, কিংবা রোগটাকে টেনে নিয়ে এসেছে, ফিজিক্যাল বলছি আর কি, ফিজিক্যাল সিমটম মানে রোগগুলো টোবাকো থেকে। টোবাকো এদের ইনটলারেন্স, টোবাকো এদের অ্যাগ্রাভেশন, টোবাকো এদের একদম সহ্য হয় না, এবং মিষ্টি সহ্য করতে পারে না। এরা গরম খাবার অপেক্ষা ঠান্ডা খাবার সহজে হজম করতে পারে। এবার আমরা আসি যে সিমটমটা না হলে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি না, সেটা হচ্ছে এদের কন্ট্রাডিক্টরি কিছু সিমটম দেখি আমরা। এই কন্ট্রাডিক্টরি সিমটম মধ্যে যে বলা হয়েছে যে এদের কালার চেঞ্জের ব্যাপারটা, দেখুন আমরা যখন কোনো পরিশ্রম করি, কোনো ইমোশনে রেগে যায়, সেই সময় তো আমাদের মুখ টুক লাল হয়ে যায়, কিন্তু এদের মুখ লাল হয় রেস্টে থাকা অবস্থায়। এদের অদম্য হাসি, আবার তারপরেই প্রচন্ড কান্নায় এরা ভেঙে পড়ে খুব অল্প সময়ের মধ্যে। সেই সঙ্গে যখন কোনো গম্ভীর পরিস্থিতি সৃষ্টি হয়, তখনই তারা হাসে, আবার হাসি পরিস্থিতিতে তারা গম্ভীর হয়ে যায়। এই যে কন্ট্রাডিক্টরি সিমটম গুলো বলছি, এগুলো খুব দরকার। তারা খুব অনুভূতিপ্রবণ এবং সহজে নানা ব্যাপারে প্রভাবিত ঠিক আছে হয়ে যায়। সেক্ষেত্রে ইগনেশিয়া থেকে যে আমরা ব্যবহার করতে পারছি কিরকম, যে গ্লোবাস হিস্টেরিকাসের যে সিমটমটা এখানে বলতে গিয়ে বলছে যে পেটের কোনো গ্যাস হলো, সেটা যেমন লাইকোপোডিয়ামের ক্ষেত্রে উপর দিকে প্রথমে উঠে রাইট হাইপোকন্ড্রিয়ামে আসে। ওরা ভাবে কি যে এটা কি উঠছে, এতে আমার দম আটকে যাবে, ইত্যাদি ইত্যাদি, এতে আমি মরে যাব, গিলার চেষ্টা করছে বারবার, এবং আবার উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে আমরা কি হয়, আমাদের হাতে কিছু আটকে গেলে আমরা জল খাতো, কিন্তু জল খেলে, লিকুইড কিছু খেলে তাদের আরো এই যে গলায় চকিং সেন্সেশনটা বেড়ে যায়। কিন্তু শক্ত জিনিস খেলে, বিশেষ করে আনডাইজেস্টেড লেভেলে যে কোনো শক্ত খাবার খেলে এটা কমে যায়। তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন রয়েছে, যে তাদের যে গ্লোবাস হিস্ট্রিকাস অর্থাৎ চকিং সেন্সেশন ইন দা যে গলাতে, থ্রোটে, যেটা কোনো গ্যাস বা এসব কিছু উপর দিকে উঠে আসার হয়েছে, কারণ এটা অজীর্ণর ওষুধ একটা ভালো। তো সেক্ষেত্রে তাদের গ্লোবাস হিস্ট্রিকাসে তারা জল খেলে আরো তাদের বেড়ে যাচ্ছে এইটা যে গলায় কি চকিং সেন্সেশন। যখনই পেশেন্ট কথা বলার চেষ্টা করে, তখনই এদের মাসেলটা বিকৃতি দেখা যায়। ব্যথা খুব অত্যাধিক এবং দ্রুত পরিবর্তন করে, অথবা হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায় ব্লেডোনার মতন, অথবা হঠাৎ করে আসে, আস্তে আস্তে চলে যায়। এই যে একটা চেঞ্জেবিলিটি এবং একটা কন্ট্রাডিক্টরি সিমটম আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। এছাড়া এর মধ্যে কিছু আপাত বিরোধী সিমটম দেখা যায়, যেমন ধরুন ডিপথেরিয়া অথবা গলার ক্ষততে, সোর থ্রোটে এরা যে ব্যথা হয়, সেটা শক্ত কিছু খেলে এদের তার ব্যথা লাগছে না, কিন্তু তরল কিছু গিলতে গেলেই ব্যথা বেশি লাগছে। তাহলে এখানে আপাত বিরোধী সিমটম প্রডিউস করছে। সবিরাম জ্বরে, যেখানে ম্যালেরিয়ার জ্বরে, যেখানে শীত স্টেজ, সেখানে মানুষের জল পিপাসা থাকে না, কিন্তু শীত স্টেজে এদের জল পিপাসা থাকে, একটা মুখের দিকে লাল ভাব আসে। আবার গরম স্টেজে, যেখানে ম্যালেরিয়া আমরা দেখি যে কোনো ইন্টারমিটেন্ট ফিভারে একটা চিল্ড স্টেজ, একটা ঠিক আছে হট একটা রেসপিরেশন স্টেজ, সেরকম ধরনের জল পিপাসা থাকে না।
এবং গরম স্টেজে এখন ঘেমে জামা কাপড় পরে দেওয়ার কথা, কিন্তু ওরা গরম স্টেজে আবার জামা কাপড় পরে থাকতে ভালোবাসে। এবার দেখা যাচ্ছে এদের এরকম সিম্পটম গুলো দেখা যায়। রেকটামের ক্ষেত্রে যে পাইলসের ব্যথা হোক বা রেকটাল পোলাপসের ব্যথা হোক, সেখানে যে একটা সুচ টানার মতন বা একটা শুটিং পেন আর স্টিচিং পেন, পাতলা পায়খানা হলে বেশি হয় এবং পায়খানা হওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত থাকে, যেটা আমরা সালফার আমরা র্যাটেনিয়া ক্ষেত্রে দিই, যে অনেকক্ষণ পর্যন্ত যা সেটা আমরা রেকটাল ফিশার হতে পারে, পাইলস হতে পারে, এবং সেক্ষেত্রে আমরা সালফার দেবো না। আবার অ্যাসিড নাইট্রিকের ক্ষেত্রে থাকে, সেখানে একটা গোদের মতন সেন্সেশন, তাহলে এখানে অ্যাসিড নাইট্রিক দেবো রেকটাল ফিশারে না র্যাটেনিয়া দেবো? এটা একটাই সিমটম ঠিক বলা যাবে, যে যদি কোনো জ্বলন্ত কোনো লোহা বা জ্বলন্ত কয়লা যদি মলদ্বারে ঠেকানো যায়, যে জ্বালা করবে এরকম জ্বালা থাকবে যদি থাকে, তবে র্যাটেনিয়া দেব, অন্য ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক দেব। তো এরকম একটা সিমটম কিন্তু এদের যে বৈপরীত্য সিমটম গুলো তাতে দেখা যায়। মাথা যন্ত্রণা যেন মনে হচ্ছে একটা পেরেক, আমরা গ্লোবাস সিস্টিকাস এন্ড ক্লেভাস সিস্টিকাসের কথা জানি, যে মাথা যন্ত্রণা, যে মাথা যন্ত্রণাটা মাথার একদিক থেকে ফুড়ে অন্যদিকে কোনো ধারালো অস্ত্র দিয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা সেন্সেশন যে ক্লেভাস হিস্টিকাস বলে, সেটাও কিন্তু এদের মধ্যে দেখা যায়। এবার একটা কিছু পিকুলিয়ার সিমটম, আমি আনকমন বলবো না, আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স বলবো না, কারণ অনেক মেডিসিনে থাকতে পারে। একটা পিকুলিয়ার কিছু সিমটমের কথা এবার আমরা ইগনেশিয়ার কথা বলবো, যে এরা ভরপুর আহারের পরেও পেট যেন খালি বোন ভাব করে, বিশেষ করে রাত্রের দিকে দেখা যায়। পেশেন্টকে রাত্রে উঠে খেতে হয়, এরকম মেডিসিন আরো আছে, যেখানে আমরা সরিনামে দেখেছি এরকম মেডিসিন আছে, রাত্রে নতুন বিয়ে হয়েছে, বলতে পারছে না কাউকে, স্বামীকে রাত্রে ঘুমাতে যাবে, রাত্রে বালিশের পাশে বিস্কুটের কোটো আর জল রেখে দিচ্ছে, কেউ কি করছো? তা বলছে না না, এক ঘুম পরে আমার ওই খেতে লাগে। আসলে ওর তখন এইটা সরিনাম যদি হয়, তাহলে পেটে একটা জ্বালা হয়, আর এই জ্বালার জন্য তাকে বাধ্যতামূলক ভাবে রাত্রে ঘুম ভাঙিয়ে দেয়। এবার আমরা দেখছি এর যে পিকুলিয়ার সিমটম গুলোর মধ্যে দেখছি ইগনেশিয়ার, সঙ্গীতের শব্দে কানের শোষো বা গুনগুন শব্দ দূর। গ্রাফাইটিসের ক্ষেত্রে কি আছে, কানের যে দুর্বলতা, ঘর ঘর রাস্তা দিয়ে গাড়িতে চললে বা কোনো ওয়াগানে চললে তাদের কানের দুর্বলতা, তাদের কানে কম শোনাটা তাদের কমে যায়। এখানে এখানে পিকুলিয়ার একটা ব্যাপার আছে, আমরা কম্পারেটিভ করে পরে পড়বো, তাহলে এখন যখন করা হলো তাহলে আমরা এটা বলে দিই। দেখুন, ফসফরাসের ক্ষেত্রে দেখা যায় যে অর্ডিনারি সাউন্ডের ক্ষেত্রে এই হার্ডনেস অফ দা ইয়ারের কাছে বলছে, কানে কম শোনার ব্যাপারটা, যে ওভার সেন্সিটিভ টু অর্ডিনারি সাউন্ড, কিন্তু ডিফেক্ট টু ভয়েস, হিউম্যান ভয়েস, অর্থাৎ কোন মানুষের যদি হিউম্যান ভয়েস, মানুষের গলার যদি সব স্বর শুনতে পায় না, তাহলে সেক্ষেত্রে তা কিন্তু কানে কালা হয়ে যায়। অন্য ক্ষেত্রে ভালো শুনতে পাচ্ছে, কেউ কিছু বলছে, কি বললে কিন্তু চিৎকার চেঁচামেচি গুলো ভালো শুনতে পায়। ইগনেশিয়ার ক্ষেত্রে হিউম্যান ভয়েসটা কিন্তু ভালো শুনতে পায়, অন্য শব্দগুলো ভালো শুনতে পায় না। তা এইগুলো একটু কম্পারেটিভ করে বললাম। এবার আমরা একটু আসি যে এর যে অদ্ভুত সিমটম গুলো ইগনেশিয়া, কোনো কিছু চিবালে দাঁতের ব্যথা কম হয়। দেখুন তো, দাঁতের একটা পোকা লেগেছে, দাঁতের ব্যথা চিবালে তার কমে যাচ্ছে। তা অ্যাকচুয়ালি এখানে যে ভিতরে যে কাজটা করছে, এটা যখন আস্তে আস্তে চিবায় তখন তাদের যে কোনো ব্যথাটা বেড়ে যায়, জোরে চিবালে ব্যথাটা কমে যায়, এইটা মনে হয় এখানে কাজ করে। ভ্রমণে অশ্বের ব্যথা কমে যায়। মানুষ যখন ভ্রমণ করতে যায় তখন জল কম খাওয়া হয়, পায়খানা কঠিন হয়ে যায়, কিন্তু এরা ভ্রমণে গেলে অশ্বের ব্যথা কমে যায়। চাপা দিয়ে বসলে ওদের অশ্বের ব্যথা কমে যায়। শোক, শোক, হাসি লাগে, শোকে কারণ কেউ মারা গেছে, আপনি ভাবুন তো, এরকম লোক যদি কেউ থাকে, কেউ কারোর বাড়িতে মারা গেছে দেখতে গেছে, সেই মারা গেছে সেই লোকটাকে দেখে হাসে, অবশ্যই এটা হিস্ট্রিক্যাল সিমটম। কিন্তু প্রবল ইন্টারকোর্সের ইচ্ছা, পিকুলিয়ার সিমটম। আর জ্বরের ক্ষেত্রে তো একটু আগেই বললাম, ইন্টারমিটেন্ট ফিভারের জ্বরের ক্ষেত্রে যে সব পিকুলিয়ার সিমটম। গঠনে পুরুষ, স্বভাবে স্ত্রী, ইগনেশিয়া। গঠনে পুরুষ,
স্বভাবে স্ত্রী, দেখতে মানে পুরুষ মানুষ কিন্তু স্বভাবটা স্ত্রী লোক। এটা যেমন আমরা পার্সেন্টের কথা বললাম, অ্যাবেস, নাচা ভাব, হাঁটার মধ্যে কেমন যেন একটা মেইলি ভাব, পার্সেন্টলাও পাবেন, ইগনেশিয়াতেও পাবেন। কাশিতে কাশির বৃদ্ধি, নাও টেলার লোকে তো কাশে একটু কাশিতে শান্তি পাওয়ার জন্য, ও কাশলে কাশির আরো বেড়ে যাচ্ছে। এই লক্ষণগুলো আমরা এছাড়াও অশ্ব, যেটা কিনা নরম পায়খানা হলে আরো বেড়ে যাচ্ছে সেটা বলেছি, শক্ত পায়খানা হলে অশ্বর ব্যথাটা কমে থাকছে তো বলেছি। এবার আমরা কিছু এর কিছু ফিজিক্যাল জেনেটিক্স এর একটু এখন তো আমরা বললাম, তাহলে ইগনেশিয়া অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমাদের ডাক্তার বাবুদের কি কথাটা মনে রাখতে হবে, আমি ফাঁকে ফাঁকে এটা করে বলবো কারণ আপনাদের মনে থাকবে ভালো। ইগনেশিয়া অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ডাক্তার বাবুদের অবশ্যই যেগুলো করতে হবে, মনে রাখতে হবে, সেটা ভাবতে হবে ইগনেশিয়া একটা হিস্টেরিয়া রেমেডি। এক, এটা কোন রিসেন্ট ইমোশনাল ডিস্টারবেন্সের থেকে হয়েছে, এটা একটা অনুচ্ছেদ দীর্ঘ নিঃশ্বাস ফেলবে এবং সেটা ইনভলেন্টারি, তার কন্ট্রোলের মধ্যে নেই। এরকম মেডিসিন ল্যাকেসিস এবং ক্যালকিটাস আছে, এদের একটা ফুপিয়ে ফুপিয়ে নির্জনে পলাতন করে ফুপিয়ে ফুপিয়ে তার একটা ব্যাপার থাকবে, এদের একটা ফিক্সড আইডিয়া থাকবে, বদ্ধমূল ধারণা, তাকে জানানো যাবে না। এদের একা থাকা আটকা থাকবে। এদের এতক্ষণ ধরে যে কন্ট্রাডিক্টরি সিম্পটম গুলো বললাম এবং পিকুলিয়ার সিম্পটম গুলো বললাম, এগুলো আপনাদের মনে রাখতে হবে। তাহলে কি কি মনে রাখতে হবে? ভাবতে হবে একটা হিস্টেরিয়া রেমেডি, এটা একটা রিসেন্ট ইমোশনাল ডিস্টারবেন্সের জন্য হয়েছে, এটা একটা ইনভলান্টারি লং স্থায়ী অর্থাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, তার কন্ট্রোল এবং সেখানে ফুপিয়ে ফুপিয়ে একটা কাঁদবে লুকিয়ে চুরিয়ে, তাদের একটা বদ্ধমূল ধারণা থাকবে, তাদের একটা একা থাকা আকাঙ্ক্ষা থাকবে, তাদের কন্ট্রাডিক্টরি বা পিকুলিয়ার সিম্পটম গুলো কিন্তু থাকবে। এইগুলো কিন্তু আমরা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুরা ইগনেশিয়া অ্যাপ্লাই করার ক্ষেত্রে বলবো। আবার আমরা এখন চলে যাই যে এর কিছু পার্টিকুলার সিম্পটমের মধ্যে। পার্টিকুলার সিম্পটম বলবো না, ফিজিক্যাল জেনেটিক্স বলবো এটাকে, যে এর ঘামটা কেমন, যখনই খেতে বসছে তখনই ঘাম। এটা ইগনেশিয়ার যেমন আছে, নেট্টামও আছে। নেট্টামের ক্ষেত্রে সারা মুখটা ঘেমে যাচ্ছে, মুখেই বেশি ঘাম। ইগনেশিয়া নাকের ডগায় বা জায়গায় জায়গায় স্পটি ঘামটা কিন্তু থাকবে। ঘামে কখনো কখনো এদের টক গন্ধ থাকবে। ঘুমটা কেমন? ঘুমটা খুব পাতলা হবে, ঘুমাতে গেলে পা নাড়া, শোকজনিত অনিদ্রা, অর্থাৎ অনিদ্রার সময় প্রচন্ড হাই ওঠা এবং বাহু দুটো চুলকাবে এবং এমন পাতলা ঘুম হবে দূরের কোনো শব্দ তারা শুনতে পাবে এবং ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে তারা নানান রকমের কোনো ফিক্সড আইডিয়া, যেটা দিনের বেলায় যেগুলো দেখছিল সেগুলো রাতের স্বপ্নের সঙ্গে তারা দেখতে পাবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের একটা জেনারেল সেন্সেশন আছে ফিজিক্যাল জেনেটিক্স এর ক্ষেত্রে, সেন্সেশন অফ ফর্মিকেশন, গা বরাবর শরীর বরাবর কি যেন একটা পোকা, একটা মানে শুয়োপোকার মতন বিড়বিড় করে বেড়াচ্ছে এবং একটা নার্ভনেস ফিলিং তাদের থাকবে। এবং এবং আমরা এখানে যে গাইডিং সিমটম, মানে যা সিমটম দেখে এতক্ষণ ধরে আপনাদের যা বললাম, এগুলো ছাড়াও যদি আর কিছু অন্য সিমটম পান তাহলে ইগনেশিয়া দিতে তো আপনাদের সুবিধা হবে। সেই সিমটম গুলো কারণ নিয়ে আপনার কাছে এসেছে এবং রিসেন্টলি কোনো ইমোশনাল ডিস্টারবেন্স থেকে এগুলো হয়েছে, এগুলো ভাবতে হবে। এবং পেনটাতে একটা বিশেষ ক্যারেক্টার আছে, এই ক্যালিবাইট বা অক্সালিক অ্যাসিডের মতন ছোট্ট একটা জায়গায় যেটা একটা আঙুলের মাথা দিয়ে টিপা যাবে। ঠিক একই সময় যে ইন্টারমিটেন্ট ফিভার 8টা 5-এ তো 8টা 5-এই হবে, ঠিক পিরিয়ডিক্যালি ঠিক একদম পার্টিকুলার সময়ের মধ্যে ইন্টারমিটেন্ট ফিভারটা আসবে। আর শিশুদের ক্ষেত্রে একটা বিশেষ সিম্পটম পাবেন, যেটা তাদেরকে তার বাবা মারা যদি কোনো ভর্ৎসনা করে, শাসন করে, গালাগালি করে, সেটা কিন্তু তাদের একটা ফিট, তাদের একটা কনভালশন, সেই কনভালশনটা কিন্তু অনেক পরে রাত্রে ঘুমানোর মধ্যে পাওয়া যায়। শিশুদের যদি কোনো বকাঝকা করেছেন, বকাঝকা করার পরে
শিশুরা রাত্রিবেলায় ঘুমিয়েছে এবং দেখা যাচ্ছে যে সেখানে এক একটা অঙ্গ তরতর করে কাঁপছে, কন্ট্রাকশন হচ্ছে, তাহলে কিন্তু আপনারা ইগনেশিয়ার কথা ভাববেন। কোন গভীর দুঃখ বা শোক অন্তরে নীরবে সহ্য করে, কাহারও নিকট প্রকাশ করে না, তার মধ্যে একটা লজ্জা কাজ করে। এটা করে না কেন? তার মধ্যে একটা লজ্জা কাজ করে, কখনো কখনো কি যেন একটা দায়িত্ববোধের তাড়না তার মধ্যে কাজ করে। যদিও সে খুবই শোকাহত থাকে অন্তরে, কিন্তু কিছুতেই সেই দায়িত্ববোধের জন্য কাঁদতে পারছে না এবং কান্নাটাকে বা কষ্টটা বা শোকটাকে মনের মধ্যে নিয়ে রাখছে। এটা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে 18 বছরের মেয়ে, আমি এই কেসটা পেয়েছিলাম। 18 বছরের মেয়ে, তার বোন ছোট, মা মারা গেছে, বাবা সরকারি চাকরি করে, সবাইকে প্রস্তাব দিচ্ছে, কাউন্সিলিং করছে, নিজে কাজ এবং ঘরের মধ্যে লুকিয়ে ছুটিয়ে কাটছে। এখানে তো তার মধ্যে যে একটা যেন কি যেন একটা দায়িত্ববোধের তাড়না রয়েছে ফ্যামিলিতে, এবং তার মধ্যে এই জিনিসটা জানতে পারছিল এবং তার থেকে তার নানা রকম সাইকোসোমাটিক ডিজিজে পরিণত হয়েছিল এবং ইগনেশকে আর কোনো মেডিসিন আগে নিয়ে দিয়ে চলে দিয়েছিল। এবার এই ক্ষেত্রে আপনারা একটু ভাববেন, অন্যান্য যে সিমটম গুলোর কথা বলছি ইগনেশিয়া অ্যাপ্লাই করার জন্য, সেটা হলো তাদের নিউরোটিক ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে কোনো নিউরোটিক প্রবলেম থাকে, সেটাও কিন্তু ইগনেশিয়ার কথা ভাবা যায় অনেক রোগের ক্ষেত্রে, পাস্ট হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি দেখে। এবং সেখানে একটা সামান্য ইন্টলারেন্স অফ কন্ট্রাডিকশন, তারা সামান্য কোনো বৈরিত্ব সহ্য করতে পারে না, তারা কোনো গালাগালি সহ্য করতে পারে না, যেটা আমরা ক্লোসিন্থ এবং স্টাফাইসেগিয়ার ক্ষেত্রে থাকি। কিন্তু আপনারা করে আলাদা করবেন ক্লোসিন্থ আর স্টাফাইসেগিয়ার ক্ষেত্রে, যে গালাগালি, সামান্য গালাগালিও সহ্য করতে পারে না, তাতে এখানে স্টাফাইসেগিয়ার ক্ষেত্রে এটা বুঝবেন যে ঝগড়ার ভয়ে সে কারোর কাছে কিছু বলতে পারছে না, সাইলেন্স। ক্লোসিন্থের ক্ষেত্রে সেখানে তার এরকম একটা কিছু পার্টিকুলার কিছু পাওয়া যায়নি, কিন্তু তার ফিজিক্যাল জেনারেটিস দেখে যে তার মেন্টাল সিমটমটা হয়েছে, মেন্টাল সিমটম থেকে ফিজিক্যাল সিমটম হয়েছে, কিন্তু তারা ডাবলিং করে কমে যাচ্ছে, হার্ট প্রেসারে কমে যাচ্ছে। সেখানে আস্তে করে চাপ দিলে কমে বেড়ে যাচ্ছে, জোরে করে চাপ দিলে কমে যাচ্ছে, এই জিনিসটা ক্লোসিন্থের ক্ষেত্রে নেই, সবটাতেই চাপ দিলেই কমছে। এংরি উইথ হিমসেলফ, দেখুন ইগনেশিয়া কখনো অন্যকে দোষারোপ করতে পারে না, নিজেকে নিজে দোষারোপ করে। তাহলে অন্য কেসে কিনে নিজেকে নিজে দোষারোপ কথা পান, তাহলে ইগনেশিয়ার কথা ভাববেন। ক্যাপ্রিসিয়াসনেস তো তার মধ্যে থাকে, আমি এগুলো পরে ছাড়িয়ে দিচ্ছি আপনাদের, কখন ক্যাপ্রিসিয়াস, কখন এংরি হচ্ছে, কখন হিস্ট্রিক্যাল কন্ডিশনটা প্যাথোলজিতে চলে যাচ্ছে, এগুলো সব পরে বলবো, মেন্টালে আসছি একটু পরেই। এদের মধ্যে একটা অল্টারনেটিভ সিমটম পাবেন ফিজিক্যালে, কিরকম পাবেন? এদের মাথা যন্ত্রণা, এদের এই যে বলেছিল না অনেকদিন আগে যে স্পাইনাল কর্ডে একটা আঘাত খেয়েছিল, তাই এদের একটা মাথা যন্ত্রণার সঙ্গে একটা ব্যাকের একটা অল্টারনেটিভ সিমটম, একবার মাথা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে তো কোমরের ব্যথা, মানে পুরো স্পাইনাল কর্ডের ব্যাকের ব্যথাটা তো হচ্ছে, আবার স্পাইনাল কর্ডের ব্যথাটা যেই কমিয়ে দিচ্ছেন তো আবার মাথা যন্ত্রণা আসছে। অন্য কোনো মেডিসিনের কথা বলছি, ইগনেশিয়া দিলে তো সেরেই যেত তখন। তাহলে সেখানে কি মেন্টাল সিমটম গুলোর কথা আপনি ভাবেননি, ফিজিক্যাল সিমটম দেখে ওষুধ দিয়েছিলেন। এবং এর ক্ষেত্রে একটা সিমটম আছে যে মাথা যন্ত্রণাটা বমি করলে বা হাই তুলার, মানে মাথা যন্ত্রণা লাস্টে বমি করলো এবং হাই তুললো এবং বমি করলো, তারপরে কমে যাচ্ছে। এবং এদের ক্ষেত্রে একটা পিকুলিয়ার সিমটম, হাংরি উইথ নসিয়া, আমাদের বমি বমি আসলে তো আমরা কিছু খেতে পারি, খিদে লাগে, কিন্তু ইগনেশিয়ার ক্ষেত্রে বমি বমি ভাবের সাথে খিদেটা থাকে। এবং এখানে দেখা যাচ্ছে যে একটা ডিপ ব্রিথ, যে কোনো দীর্ঘ নিঃশ্বাস দিলে কমে যাচ্ছে, সেটা আগেই তো বলেছি, কিন্তু যে কোনো চামড়ার রোগের ক্ষেত্রে প্রেসার দিলেই, সেই যে ব্যথা বলুন জ্বালা বলুন, জোরে প্রেসার দিলে কমে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে আপনাদের এই যে আরো যে সিমটম গুলোর কথা আপনাদের এতক্ষণ ধরে বলছিলাম, সেইগুলো যদি আমরা পাই, পার্সন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি এক্সস্টেড বাই লং কনসেন্ট্রেটেড গ্রিফ, মানুষটা মানসিকভাবে শারীরিকভাবে খুব এক্সস্টেড, দেখি যে
যে এটা কিন্তু নার্স ভূমিকার সঙ্গে মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যে নার্স ভূমিকার মতো বারবার ইনফেকচুয়াল হচ্ছে, কিন্তু সেখানে নার্স ভূমিকার ব্যথাটা কমে যাচ্ছে, এখানে এক্ষেত্রে ব্যথাটা অনেক দূর থেকে যাচ্ছে, এবং সেখানে একটা পিকুলিয়ার সিম্পটম আমরা সবসময় খুঁজে পাবো। মলত্যাগের সময় অল্প কোপ দিলে, নত হয়ে কোনো ভারী জিনিস নত হলে, কোনো ভারী জিনিস তুলতে গেলে মলার এরকম একটা সেন্সেশন, যেটা অ্যাসিড নাইট্রিক প্রোটোকল আমার রুটার মধ্যে আছে। আর সান্ত্বনা দিলে বৃদ্ধি, এটা তো অনেক মেডিসিন আছে সান্ত্বনা দিলে বৃদ্ধি হয়, যেমন নেটামিউ, যেমন ইউরেশিয়া, যেমন সিপিয়া। আর এর ক্ষেত্রে একটা সিমটম আছে যে মাসিক বন্ধ হওয়ার থেকে তাদের একটা উন্মাদ ভাব, আত্মহত্যার ইচ্ছা, সেটা এদের ক্ষেত্রে থাকে, কিন্তু এরা আত্মহত্যা করতে পারে না মেন্টাল সিমটমে। যে এবং এখানে ইগনেশিয়ার একটা সিমটম হলো গরম খাদ্য খেলে এদের কাশি বৃদ্ধি পায়, এবং এদের মেডিসিনের মধ্যে ঋতুস্রাবটা কেমন হয় দেখুন। ঋতুস্রাব কালো বর্ণের হচ্ছে, দুর্গন্ধযুক্ত হচ্ছে, চাপচাপ যুক্ত হচ্ছে, মাসে 2-3 বার করে ঋতুস্রাব হয়ে যাচ্ছে। ঋতুকে নানাবিধ যন্ত্রণা, দুর্বলতা, এমনকি মূর্তি, ঋতু কষ্টে রোগিণী পেটের উপরে সজোরে চাপ দিয়ে বসিয়ে থাকলে কমে। দ্যাট ইজ বেন্ডিং ফরওয়ার্ড করে থাকলে ক্লোসিন্থের মতন এর ঋতুস্রাবের যদি ব্যথা হয় তাহলে কমে। এর ভ্যাজানিসাসও আছে, অর্থাৎ এখানে ইন্টারকোর্স করার সময় ভ্যাজানা কনস্ট্রিকশন, যেটা আমরা নেট্টামিউ, প্লাটিনা, লাইকোপোডিয়াম, এই জায়গাটাও থাকে। এবার আমরা একটু এর একটু রিলেশনশিপটা দেখি, যে এই মেডিসিনের পরে, অর্থাৎ আমরা ইগনেশিয়া দিলাম, এরপরে কি মেডিসিন দেব। যে আগে বলছি আপনাদের এই কথাটা, ইগনেশিয়া দেওয়ার পরে কিন্তু নেট্টামিউর কথা ভাববেন না, ইগনেশিয়ার পরে সিপিয়া, সালফার, সরিনাম, যে সিমটমটা আসবে সেটাই দেবেন। চোখ না বুঝে কমপ্লিমেন্টারি মেডিসিন হিসাবে নেট্টামিউ দেবে না, কারণ ইগনেশিয়ার কমপ্লিমেন্টারি মেডিসিন নেট্টামিউ, ফসফরিক অ্যাসিড, সিপিয়া, সালফার, সরিনাম, অরামেটালিকাম সবই আছে। হ্যানিম্যান সাহেব বলেছেন এর ডিউরেশন অ্যাকশন থাকে 9 দিন। এটা অ্যান্টিডোট করে যে মেডিসিন গুলোকে, সেটা কপিয়া, ক্যামোমিলা, পালসিটিলা, ককুলাস, আর্নিকা, অ্যাসিটিক অ্যাসিডকে এরা কিন্তু অ্যান্টিডোট করে। এবং এই মেডিসিন গুলো যা দ্বারা অ্যান্টিডোট হয়, মানে আপনি ইগনেশিয়া দিয়েছেন, সিমটম খুব বেশি অ্যাগ্রাভেট করছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিডোট করতে হবে। কিন্তু কোন মেডিসিন দিয়ে অ্যান্টিডোট করবেন? সাধারণভাবে মাথার মধ্যে থাকবে যে ইগনেশিয়া দিয়ে আমরা বেড়ে গেছে, তারা আমি পালসিটিলা, আর্নিকা, ক্যাম্ফর, ক্যামোমিলা, পপুলাস, কফিয়া এগুলো দিতে পারি। কিন্তু কোন প্রকারে কফিয়া, নাক্স ভূমিকা আর ট্যাবেকাম, অর্থাৎ তামাক, নাক্স ভূমিকা আর কফিয়া, এই 3টে মেডিসিনকে ইগনেশিয়ার আগে বা পরে কখনোই কিন্তু ব্যবহার করবেন না। এবার আমরা একটু নেট্টামিউ আর ইগনেশিয়ার সঙ্গে একটু পার্থক্য করি। কেন সাহেব একটু একটা গল্প করে এই কম্পেয়ার করেছে যে নেট্টামিউ আর ইগনেশিয়ার মধ্যে কোথায় পার্থক্য। নেট্টামিউ ইগনেশিয়া কিরকম, যে সে সাধারণভাবে খুব ব্যস্ত থাকে, কোনো মানসিক এক্সস্টেড করে নেয়, কোনো আর্ট, কোনো চাকরি কিংবা কোনো চারুকলা নিয়ে, শৌখিন কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখে এবং এক্সস্টেড হচ্ছে, এবং খুব অ্যাফেকশনে তার অনুরাগকে ধরে রাখতে পারেনি। সে ভুলবশত একজন বয়স্ক পুরুষ যিনি বিবাহিত, তার সাথে তার প্রেম হয়ে গেছে, মানে ভালোবেসে ফেলেছে, পরে জানতে পেরেছে, কিন্তু তাকে ঘৃণা করছে মনে মনে, কিন্তু কিছু বলতে পারছে না, নিজেকে নিজে দোষ দিচ্ছে, এবং সেই লোকটি শুভবুদ্ধি হয়ে সেখান থেকে অন্য জায়গায় কাজ ছেড়ে চলে গেছে, তিনিও কাজ ছেড়ে চলে যাচ্ছে মেয়েটি, কিন্তু তার মাকে ছাড়া কাউকে বলেনি, কিছুতেই ভুলতে পারছে না। এই যে জায়গাটা, তার মানে নিজেকে এক জায়গাতে রাখা, মানে একটা সাইডে রাখা, ডাইরেক্ট কিন্তু পুরুষ মানুষটাকে বলছে না যে তুমি বিবাহিত, তোমাকে প্রেম করে বসেছি, না না তোমার তো ছেলে পেলে আছে, তোমাকে আমরা কি বলতাম তাই বলতাম, কিন্তু সে বলতে পারছে না, ওয়ান সাইডেড এই জায়গাটা। এখানে যদি নেট্টামিউ হতো তাহলে কি হতো? নেট্টামিউ হচ্ছে সেলফ এস্টিম হাই, এরা কি করছে, এরা এদের যথেষ্ট পরিমাণে রেডিকুলাস, অর্থাৎ উপহাসের ভয়। এরা প্রথম কিন্তু সবকে বলতে গিয়েছিল নেট্টামিউ, বিরাট লাখ সংখ্যক ফ্রেন্ডের সঙ্গে কথা শেয়ার করতে গিয়েছিল, উপহাস করে ছাড়িয়ে দিচ্ছে, উপহাস, আর তার জন্য সে গুটিয়ে দিয়েছে
কিন্তু আপনারা বন্ধু হবেন নেট্রামিউর ক্ষেত্রে, একজন কিংবা দুজন এরকম রেঞ্জের মধ্যে বন্ধু করতে চায়, ছোট রেঞ্জের মধ্যে আপনার সমভাবাপন্ন, আপনি যদি ওই ফ্রেম অফ রেফারেন্সে ঢুকতে পারেন, আপনাকে বন্ধু সাজবে, নীরবে নির্ঝরে দিয়ে জল বেরোবে এবং তারপরে সব বলবে, যেটা কিন্তু ইংলিশটার ক্ষেত্রে সাইন থাকে, মানে তার অনিচ্ছিক ভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলা, তার মধ্যে কন্ট্রাডিক্টরি সিম্পটম, তার মধ্যে একটা সেমনেস, তার মধ্যে কি যেন একটা দায়িত্ববোধ থাকবে। নেটামির ক্ষেত্রে সেই জিনিসটার ক্ষেত্রে কিন্তু অতটা থাকে না, যদিও থাকে হালকা থাকে। এবার আমরা যে কম্পারেটিভ ম্যাথমেটিক্স করতে চাচ্ছি, যে পালসিটেলা, হেলিবোরাস, হাইসিমাস, অরামেটালিকামের ক্ষেত্রে ডিউটি আর রেসপন্সিবিলিটি বারবার বলছি না, যে ইনিশিয়ার মধ্যে একটা ডিউটি আর রেসপন্সিবিলিটি যেন একটা আছে, শোকের মধ্যেও তার মধ্যে ডিউটি রেসপন্সিবিলিটি আছে। যে মেডিসিন গুলো এই ডিউটি আর রেসপন্সিবিলিটি আছে, তারা নিজেকে কুড়িয়ে 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 শেষ করে। পালসেটিলা, হেলিবোরাস, হাইওসিমাস, অরামেটালিকাম, তাদের মধ্যে ডিউটি আর রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে। তাই সে মনে করে যেন সে কর্তব্য কর্মে তাচ্ছিল্য করছে, ইহা খুব বেশি পালসেটিলা, হেলিবোরাস, হাইওসিমাসের সাদৃশ্য। কেবলমাত্র অরামেটালিকামের ক্ষেত্রে বিশ্বাস করে যে কোনো গুরুতর অন্যায় করেছে সে মনে করে যে সে কোনো কর্তব্য কার্যে অবহেলা করেছে, এই সম্বন্ধে চিন্তা করে। এবার কান্নাটা আমি কিছুটা বললাম, ইগনেশিয়া নেট্রামিউর কান্নাটা বললাম, কিন্তু সিপিআর কান্নাটা সে নিজেই জানে না সে কেন কাঁদে। ডাক্তারবাবুর কাছেও কাঁদছে, রাস্তায় দাঁড়িয়ে হাওয়া করে কাঁদছে, এই তুমি কাঁদছো কেন গো, কিন্তু জানে না সে নিজেই কেন কাঁদছে। পালসেটিলার কাছে কাঁদছে কেন, এটা এমপ্যাথি চাচ্ছে। কিন্তু একটা সময় পালসেটিলা যদি জানতে পারে তাকে এবং আমরা একটু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মধ্যে আর ইগনেশিয়ার মধ্যে মুভমেন্ট করলে রিলিফ, এক্ষেত্রে মুভমেন্ট করলে রিলিফ। কিন্তু ইগনেশিয়ার কি ব্যাপারটা হচ্ছে যে এবং জয়েন্ট রয়েছে অল্প গরম, প্রথম মুভমেন্ট করতে গেলে একটা লিমিট, যে একটু হাত একটু বড় হয়ে গেল তো ভালো, আবার বেশি হাত বসতে চায়। ইগনেশিয়ার কিন্তু মুভমেন্ট করতে থাকলেই ভালো থাকে, লাইকোপোডিয়াম কিন্তু মুভমেন্ট করতে থাকলেই ভালো থাকে। এবার নার্স ভূমিকা ইগনেশিয়ার মধ্যে আপনি যে কম্পেয়ারটা আমি আগেই করেছি, পার্টনার কম্পেয়ারও করেছি, মেন্টাল কম্পেয়ারও তো করেছি। নার্স ভূমিকা আর ইগনেশিয়া এক হয়ে যাবে না আপনাদের ক্ষেত্রে। এবার আমরা যে চেঞ্জেবিলিটিটা দেখি, পালসেটিলাও তো একটা চেঞ্জেবল মেডিসিন, ইগনেশিয়াও তো একটা চেঞ্জেবল মেডিসিন, কিন্তু পালসেটিলার চেঞ্জেবিলিটিটা তাদের ফিজিক্যাল সিম্পটমের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে, কিন্তু ম্যাক্সিমামটা, কিন্তু ইগনেশিয়ার যেটা চেঞ্জেবিলিটি মেন্টাল সিম্পটমের উপরে বেশি চেঞ্জেবিলিটি থাকে। পালসেটিলার কনসোলেশন, অ্যামিনোডেশন, ইগনেশিয়ার ক্ষেত্রে কনসোলেশনে তার আরো বেড়ে যায় এবং ইগনেশিয়ার ক্ষেত্রে দীর্ঘ নিঃশ্বাস থাকে, পালসেটিলার সেই দীর্ঘ নিঃশ্বাস থাকে না। আরো অন্যান্য ফিজিক্যাল এবং মেন্টাল জেনেটিক্স দিয়ে আপনারা পালসেটিলার ইগনেশিয়া আলাদা করতে পারেন। এবার আমরা একটু যে অন্য ক্ষেত্রে একটু কম্পেয়ার করি, সেটা হলো যে ক্ষুব্ধ হয়ে, মানে কোন রেগে গিয়ে অসুস্থ হয়ে গেছে, এখানে আমরা ক্যামোমিলাও তো একটা খুব রাগের মেডিসিন, ক্ষুব্ধ হয়ে রেগে কোনো কাজ মানে রোগ ফিজিক্যাল সিম্পটম তৈরি হচ্ছে, ইগনেশিয়া হচ্ছে, তাহলে ক্যামোমিলা আর ইগনেশিয়ার মধ্যে পার্থক্য কি? ক্ষুব্ধ হওয়ার ফলে অসুস্থ হইয়া পড়িলে ক্যামোমিলা ব্যবহৃত হয়, আমি পড়ছি, এরূপ লক্ষণ ইগনেশিয়াও আছে বটে, কিন্তু ক্যামোমিলার সহিত ইহা পার্থক্য এই যে ক্যামোমিলা যেমন প্রকাশ্যভাবে ঝগড়া করে বা তার ক্রোধ প্রকাশ করে, ইগনেশিয়া কখনো তা করে না। ইগনেশিয়া রোগী খুবই ক্রুদ্ধ, রাগান্বিত হইয়াছে কিনা বা তাহার প্রাণে কোনো ব্যথা লাগিয়াছে কিনা তা বুঝিবার উপায় কিন্তু নাই। সকল দুঃখ সকল ব্যথা সে নীরবে মনের মধ্যে জমা করিয়া রাখে, শতপবিত্ত হইয়া, অর্থাৎ অটোমেটিক্যালি কাহারও কাছে কোন অনুযোগ বা অভিযোগ করে না, কিংবা শত অনুরোধ ও কর্ণপাত করে না, অথচ মনে মনে সেই সব কথা ভাবিয়া ক্রমশ অসুস্থ হইয়া পড়ে। এবার
এটা আমাকে ভাগ করে দিলাম। আর সিনার সাথে ইগনেশিয়ার পার্থক্য কি দেখুন, সিনাকে তিরস্কার, সিনা শিশুকে তিরস্কার করলে তাও তর্ক হয়, আক্ষেপ হয়। এই লক্ষণটি ইগনেশিয়াতেও আছে, কিন্তু সিনা শিশু যেমন তিরস্কারের সঙ্গে সঙ্গে বা অনতি বিলম্বে আক্ষেপগ্রস্ত হইয়া পড়ে। তিরস্কার করার সঙ্গে সঙ্গে তার একটা কোনো ফিজিক্যাল সিমটম তাদের দেখা দিচ্ছে, বা বিশেষ করে কনভালশন বা টুইচিং দেখা যাচ্ছে। ইগনেশিয়াতে তেমন না। তিরস্কারের কথা ভাবতে ভাবতে অনেকক্ষণ পরে এবং প্রায় নির্দিত অবস্থায় সে আক্ষেপগ্রস্ত হয়ে পড়ে। অতএব ক্রোধ, শোভ বা ব্যর্থ প্রেম প্রভৃতি কারণে অসুস্থ হইয়া পড়লেই ইগনেশিয়া ব্যবহার হইবে, এটা সত্যি, কিন্তু সবসময় এটাকে একেবারেই আপনারা প্রিজুডিস করে নেওয়াটা উচিত নয়। এবার খিদেটা, রাতে খিদের ক্ষেত্রে আপনাদের আমি লাইকোপোডিয়াম সুরিনামের কথা বলেছি। রাত্রে এমটি অর্গান সেন্সেশন, রাত্রে উঠে খেতে হয়। আমি আপনাদেরকে ইগনেশিয়ার কথা বলেছি। আমি আপনাদেরকে এই এই যে সিমটম গুলো আপনারা সুরিনামের কথা সেখানে ডিস্ট্রিবিউশন করে আপনাদের বলেছি। কিন্তু ইরেসিস্টেবল ফিট অফ লাফটার, র্যাপিডলি অল্টারেটিং মেন্টাল স্টেট, খুব মানে অদম্য একটা হাসি দ্রুত অল্টারনেট করে অন্য সিমটমে, হাসি থেকে কান্না, আর কোনো মেডিসিন পাবেন ইগনেশিয়া ছাড়া, ক্রোকাস টাইপা। এবং আপনারা দেখেছেন যে জ্বরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আর্সেনিক নাজভূমিকার ফিভারের ক্ষেত্রে, আর্সেনিক নাজভূমিকার ক্ষেত্রে রিলিফ পাচ্ছে কিসে, এক্সটার্নাল ওয়ার্ম দিতে, আর ডাজ নট ওয়ান্ট টু কভারিং যে